প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফরাত। কেমন আছেন? জি, শুভেচ্ছা, ভালো আছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সারা দেশে গ্রেপ্তার অভিযান, 11 দিনে গ্রেপ্তার 9,000। অর্থনীতি ধ্বংস করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দৈনিক যুগান্তর, দরকার 3 নীতি সহায়তা, ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ। আজ থেকে 3 দিন অফিস, 9টা 3টা। দৈনিক সমকাল, সন্দেহ হলেই আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। নতুন করে অনিশ্চয়তায় রপ্তানি ও রেমিট্যান্স, দেশের অর্থনীতি পঙ্গু করতে এ ধ্বংসযজ্ঞ, হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী বললেন। দৈনিক ইত্তেফাক, এভাবে মায়ের কোল খালি হোক আর আমি চাই না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ছুটির দিনেও রাজধানীতে যানজট। বাংলাদেশ প্রতিদিন, সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রী লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়। কোথায় গেল এত আওয়ামী লীগ? চলছে সেনাটহল তল্লাশি। দৈনিক মানব জমিন, ছেলেটার কলম ধরতে পারবে কিনা জানি না, সব দলকে এক মঞ্চে আনার চেষ্টায় বিএনপি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, ক্ষতিগ্রস্ত ভবন ও হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা, টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা, সব দাবি মানার পরও শাটডাউন আর শেষই হয় না, প্রধানমন্ত্রী। সময়ের আলো, রপ্তানিতে বড় ধাক্কা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় সাইদের পরিবার। দৈনিক বাংলা, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই ষড়যন্ত্র, জমকালো আয়োজনে পর্দা উঠল অলিম্পিকের, প্রথম সোনা চীনের। খবরের কাগজ, আহত নিহতদের সব তথ্য সংগ্রহ করছে সরকার। রংপুরে সাইদ নিহত, পুলিশের গুলির উল্লেখ নেই এফআইআরে। যায় যায় দিন, নিরাপত্তা নিয়ে সংখ্যায় শিক্ষার্থীরা, দেশে নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনূসের। দৈনিক জনকণ্ঠ, বিপজ্জনক গুজব, বিদেশে বসে কন্টেন্ট বানিয়ে ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতি বানাতেই এই সহিংসতা। আপনি শিরোনাম শুনলেন, একেবারে শেষের দিকে যে শিরোনামটি আপনাকে আমি পড়ে শোনালাম, ডক্টর ইউনূস সাহেব বলেছেন 10 দেশে নতুন নির্বাচনের দাবি করেছেন তিনি। আমরা হয়তো সময় পেলে আলোচনা করব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অর্থনীতি ধ্বংস করতেই দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়, দেশবাসীর কাছে আমি বিচার চাই। শুভেচ্ছা আপনাকে আবারও, এবং যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকেও। প্রথমত হচ্ছে যে আপনার আজকে পত্রিকার বেশ কয়েকটা যেগুলো প্রধান শিরোনাম পড়লেন, তার মধ্যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড একটা বড়, যুগান্তরে দেখলাম দারুণ বিপর্যয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর বক্তব্য আছে। জি, আসলে তো একটা বড় বিপর্যয়, এবং দরকার 3 নীতি সহায়তা, ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ। হ্যাঁ, এখন আসলে যে অবস্থায় গেছে, যদি যে বাজেটটা কিছুদিন আগে মাত্র সংসদে পাশ হয়ে এলো সরকারের জন্য, এই বাজেটকে যদি ফলো করতে হয় তাহলে কিন্তু একটা বড় ঝুঁকিতে আছে। হ্যাঁ, ধাক্কা খেয়ে গেছে এবং এটার ঝুঁকি আছে। এবং এখন এই বিজনেস বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, এইসব জায়গায় মানে একটা কি বলবো, গণবান্ধব নতুন নীতি রীতি ফলো করতে হবে, এবং সেই জায়গায় গভর্নমেন্ট সাপোর্ট লাগবে। গভর্নমেন্টের যেভাবে আমাদের মেশিনারিজ, আমলাতন্ত্র বলতে যেভাবে চলে, তাদেরকে একটু পরিবর্তন করতে হবে। অর্থাৎ তাদের কাছে যে কাজ নিয়ে যাবে যত দ্রুত যাতে সেটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা, মানে ফাইলের দৌরাত্ম্য কমানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন ওইটাতেও কিন্তু একই, এই যে ধ্বংসযজ্ঞ, উনি বলছেন যে এটা একটা বিশাল ক্ষতি। সুতরাং এটা কাটাবে কিভাবে? কাটাতে হলে আমাদের তো কিছু আরও তো অর্থ লাগবে। এই অর্থটা কিন্তু যে কোনো জায়গার থেকে তার বাজেটের ভিতরে সীমাবদ্ধ রেখে, তার টার্গেটের ভিতরে সীমাবদ্ধ রেখে আমার কোনো জায়গার থেকে এটা করতে হবে। আমি মনে করি এই খাতে একটা হচ্ছে যে সরকারের এই মুহূর্তে তার ব্যুরোক্রেসি নিয়ে বসা দরকার,
আবার রাজনীতিবিদদের নিয়ে বসা দরকার। রাজনীতিবিদ বলতে শুধু তার দল, আওয়ামী লীগ কিন্তু এখন অনেকটা একঘরে হয়ে গেছে, এটা নির্মম সত্য কথা, দুর্ভাগ্যজনক, একঘরে হয়ে গেছে, অনেকটা একঘরে হয়ে গেছে। আচ্ছা, আবার ফখরুল সাহেব যে সব দলকে ডাকলেন, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে এটা অনেক অনেক ক্ষোভ আছে, কিন্তু সব দলকে ডাকবে কার নেতৃত্বে দেবে? আসলে এখানে নেতা নাই, সমস্যাটা হচ্ছে নেতা নাই এখানে, এই অভাবটা কিন্তু আছে প্রকট, এটা হচ্ছে রিয়েলিটি আমাদের। আমি একবার নির্মমভাবে যদি বলি, ওইখানে নেতা নাই, এইখানে আবার ক্রমেই তারা এক পেশে চলে যাচ্ছে। আওয়ামী লীগের সাথে যারা মিত্ররা আছে তারাও এখন ওইভাবে আছে, দড়ি মাছ না সুই পানি, রাজনৈতিক একটা ঐক্য উপরে দেখা যায় কিন্তু ভিতর থেকে ঐক্য নেই, মনের থেকে ঐক্য নেই। আপনি যে প্রসঙ্গ তুললেন সেই প্রসঙ্গটার সূত্র ধরে যদি আমি একটু বলি, আজকের একটি পত্রিকার রিপোর্ট হয়েছে, সম্ভবত আমি যদি বাংলাদেশ প্রতিদিন, কোথায় গেল এত আওয়ামী লীগ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রী লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়। এটা তো আরো ভয়াবহ, এটা সত্য, এবং এটা আরো ভয়াবহ খবর। আমি তো বলছি যে আওয়ামী লীগ অনেকটা এই রাজনৈতিক অঙ্গনে একগরে, আর এটা হচ্ছে আওয়ামী লীগই নাই বলছে, মানে আওয়ামী লীগই শূন্য, তলাবিহীন বা ইয়াবিহীন। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে আপনি যদি দেখেন, সেন্ট্রাল নেতৃত্বকে নিয়ে নিম্ন নেতৃত্বে, এরা ওই ধরেন, আমি কি বলতে চাচ্ছি, ধরেন এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনে যারা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সাথে ড্রিলিং করলো, তাদের কি কারো কোনো অভিজ্ঞতা আছে ছাত্র আন্দোলন করার, নেতৃত্ব দেওয়ার, কোনো ছাত্র আন্দোলনকে মিনিমাইজ করার? নাই। তো আওয়ামী লীগ কোন জায়গায় আছে? অথচ আওয়ামী লীগের পেটে এরকম প্রচুর লোক আছে, ওদেরকে কিন্তু কাজে লাগানো হয় না। এখন এই বিষয়গুলো নিয়ে হয়তো জোর আলোচনা তর্ক হইতেই পারে। সব নেতারা চলে আসছে অনেকটাই, ওই যে এটা তো আমাদের বক্তব্য না, বর্তমান জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, কাওয়ারা ভরে গেছে, কাওয়া হাইব্রিড উনার বক্তব্য, উনি এটা বলে বলে উনি সব জায়গায় হাইব্রিডকে ক্ষমতায়ন করছেন। কুদ্দুস আফরাদ, এইটা তো সত্য যে স্মরণকালের মধ্যে দেশের যে ভয়াবহ ক্ষতিটা করে ফেলা হলো, এর আগে বোধ করি এই ক্ষতিটা আমরা দেখিনি এভাবে। দেশ একটা একেবারে ভয়াবহ সংকটের মধ্যে দাঁড়িয়ে গেল। তো যারা অপরাধী তাদেরকে শায়েস্তা করবার জন্য গ্রেপ্তার করতেই হবে, আইনের জায়গায় যেতে হলে। কিন্তু আজকে বেশ কয়েকটি পত্রিকায়, একাধিক পত্রিকায় যে শিরোনাম হয়েছে, যদি সমকালের শিরোনামটাই পড়ে শোনাই আপনাকে, সন্দেহ হলে আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। আবার আজকের পত্রিকার শিরোনাম হয়েছে টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা, রাজধানীতে ব্লক রেইড। তো এই যে দুটি পত্রিকার শিরোনাম, সন্দেহ হলেই আটক, আজকের আপনার সামনে বোধহয় একটি পত্রিকা দেখলাম, এক ছাত্রের কোমরের মধ্যে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই ছবিটি বা কি প্রমাণ করে? ঢাকা কলেজের একটা ছেলে। তো এই যে এই জায়গাতে এই বিষয়ে আপনার মন্তব্য কি? বিষয়টা হচ্ছে আসলে এই যে ৩-৪ দিনের ডেস্ট্রয়, এটা বাংলাদেশের ইতিহাসে একবারে ভয়াবহ ক্ষয়ক্ষতি, এটা চিন্তাও করা যায় না। আগুনে পুরার থেকে আরম্ভ করে আমরা তো এখন সব আলোচনা চলে আসছে শুধু ক্যাপিএ নিয়ে, ক্যাপিএর বাইরেও প্রচুর গার্মেন্টস। একটা রিপোর্ট সেদিন 2 দিন আগে একটা কাগজে দেখলাম, বাংলাদেশ প্রতিদিন সম্ভবত, নারায়ণগঞ্জে একটা লোকের 125 কোটি টাকা ইয়ার গার্মেন্টসের রড টড ছাড়ার কিছুই নাই, সব পড়ে দিয়েছে, সব শেষ। আহারে। তো এই লোকটার নাকি প্রতি মাসে বেতন আসে 36 লাখ টাকার মতো। কিভাবে দিবে? হ্যাঁ, তার 6-7 তারিখে বেতন দেওয়ার কথা, এই আগস্টের 6-7 তারিখে। সে বলে যে আমি কখনো কোনো বকেয়া রাখি না, আমি তো খুব টেনশনে আছি। তো এখন যাই হোক, আমি বুঝাচ্ছি আরও প্রচুর ক্ষয়ক্ষতি আছে, আর আবডালে ওইভাবে ফোকাস হয় না, বড় বড় ক্ষয়ক্ষতি রাজধানীতে হয়। এবার রেলের প্রচুর ক্ষতি আছে, কিন্তু সেটা হাইলাইটস হয়নি। এখন এই ক্ষয়ক্ষতি, এই যে করছে, এইটা কিন্তু গ্রেপ্তার হচ্ছে একটা ট্রেডিশনাল জিনিস। বর্তমান আন্দোলন বা যে কোনো সময় যে কোনো সরকার এই কাজটাই করে, এটা হচ্ছে আমাদের রীতিনীতি, ব্যুরোক্রেসির রীতিনীতি। যাকে এভাবে আসল লোকেরা, আপনি দেখবেন, আমরা দেখব, যারা আন্দোলন করে আসছে, এখন সরকারে থাক, বিরোধী দলে থাক, যেখানেই থাক, পত্রপত্রিকায় কাজ করুক, সমাজের যে স্তরে থাকুক, তারা জানেন যারা ঢিলটা মারে তারা কিন্তু ঠিকই চলে যায়, ধরা পড়ে, মারা পড়ে, পিঠা খায় সাধারণ মানুষ, দেখতে আসে যে, হ্যাঁ দেখতে আসে। তো এই জায়গায় প্রচুর সাধারণ মানুষ
ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জেলে যাচ্ছে, মারা গেছে, এরকম আছে। আপনি আর একটু খেয়াল করবেন, ছাত্ররা বলতেছে তারা এই আন্দোলনের একটা পর্যায়ে নাই, জি, কিন্তু আবার সত্য হচ্ছে এটা সত্য না। তারা নাই মুখে বলছে, কিন্তু তাদের একটা অংশগ্রহণ দেখা গেছে। সরকারের তরফে বলছে ছাত্ররা উইথড্র করছে, ছাত্ররা এটাতে নাই। এখন খুব জোরালোভাবে বলতেছে ছাত্ররা কিছুই করে নেই। কারা করলো? আসলে দায় ছাত্রদের আছে, কারণ যতটুকু তার ইয়া ছিল তার বাইরে যখন সে চলে গেছে তখনই কিন্তু থার্ড পক্ষ বা সেকেন্ড পক্ষ এটাতে ঢুকে গেছে এবং ঢুকে যে ক্ষয়ক্ষতিটা করছে। তার মানে তারা তাদের কৌশলের জায়গায় ভুল করেছে বোধহয়, নাকি? আছে আছে কিছু তো ভুল আছে, আমি অবশ্যই আছে। তাদের ডিমান্ড যেটা ছিল সেই ডিমান্ড ফুলফিল হইতে যে সময়টা দেওয়া দরকার ছিল সেটুকু তারা দেয় নেই। আবার গভর্নমেন্ট যতটা দ্রুত লাস্টে করলো এটা আগে করতে পারতো, করে নাই। এখানে খামতি আছে, এই জন্য বললাম দায় ছাত্রদের নিতে হবে। এত বড় ডেস্ট্রয়ের দায় তারা একবার ধোয়া তুলসী পাতা, আমি বিশ্বাস করি না। আমার এত রাজনৈতিক ইয়া দরকার নাই। গভর্নমেন্টের আছে, অপোজিশনের আছে। অপোজিশনে এমন জায়গায় যে এটাকে আগুন জ্বলার জন্য গত শুক্রবার 19 তারিখ এটা থেকে এই ব্যবস্থা করলো, যেটাতে আসলে আদতে কিছু হবে কি হবে না আমি জানি না, তবে এই জায়গার দায় কিন্তু তাদেরও নিতে হবে সেদিন থেকে, অর্থাৎ 19, 20, 21-এর দায় তাদের নিতে হবে। যেহেতু কোর্ট পর্যন্ত 3 দিন পরে কোর্ট ডেকে ফেলছে, অলরেডি বলা হয়েছে যে 21 তারিখ বসবে রবিবার, তো সেই জায়গায় এটা ওয়েট করা দরকার ছিল। আবার যদি চিন্তা করেন এত হানাহানির পর যেটা হলো, এখন আবার নানান কিছু আসতেছে, ডিমান্ড আসতেছে ইত্যাদি। আমার মনে হয় একটা জায়গায় রশি লাগাম টানা দরকার, না টানলে বড় ধরনের ক্ষতি হবে, এবং এই ক্ষতি শুধু সরকারের হবে তা না, এই ক্ষতি অপোজিশনের হতে পারে, এই ক্ষতি ছাত্রদের হতে পারে। আপনার কি মনে হয় না ঠিক এই সময়টা সবচেয়ে বেশি স্পর্শকাতর? অবশ্যই। আপনি যদি সাধারণ একটা সামান্য ভুল আবার করেন কোন সিদ্ধান্তে, তাহলে সেই ভুল বোধ করে আর শোধরানো মুশকিল হয়ে যাবে। যেমন যদি আপনাকে প্রশ্ন করি যে আজকে বোধ করি আমরা যখন আলোচনা করছি তখন হয়তো ওই মিটিংটা হচ্ছে, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করে দেওয়া হবে কিনা, বিশেষ করে ফেসবুক, এটা নিয়ে মন্ত্রী বৈঠক করবেন বলে আমরা জানি। কিন্তু একটি পত্রিকার খবর আছে গুজব নিয়ে। ঠিক এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব না থাকার পরেও যেভাবে গুজব আছে, যদি এটা চালু হয়ে যায়, এটা তো দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম অপরিহার্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও কি হবে ভবিষ্যতে, কি মনে হয় আপনার? এখন এই যে আপনার নেটওয়ার্কের কথা বললেন, আমাদের কিন্তু এইসব নেটওয়ার্ক বন্ধ থাকলে ক্ষয়ক্ষতি আছে, ক্ষতি আছে, আর্থিক ক্ষতি আছে, একটু আগে যেগুলো আলোচনা করলাম। আবার এর কিছু খারাপ দিক আছে। খারাপ দিকে এই যে বাইরের থেকে যারা এখানে ধরা ছোঁয়ার বাইরে আছে, যা ইচ্ছা তা করছে। আর এখন এআই দিয়ে অনেক কিছুই করানো যায়, আপনার চেহারা বানানো যায়, আপনার ভয়েস আরেক জায়গায় লাগানো যায়, সব করা যায়, লিফটিং সমান করা যায়। আপনারা তো টেলিভিশনে খবর পড়াও শুরু করাই দিচ্ছেন এআই দিয়ে। এই সবই হচ্ছে। এখন আমাদের এই জায়গাটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটু আগে যেটা বলেন না, যার যার সাইড থেকে সবচেয়ে বেশি ধৈর্য এবং সহ্য, সংযম, সহনশীলতা প্রদর্শন করার বিকল্প নাই। কেউ যাতে স্ট্রিম এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশটা আমাদের, অনুগ্রহ করে এখানে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, এই সেই এগুলা, হ্যাঁ বৈষম্যের একটা ব্যবধান যেটা আছে, বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের বাংলাদেশের প্রভূত উন্নতি হয়েছে, সেই জন্য বর্তমান সরকারকে আমরা যেরকম ধন্যবাদ জানাই, একই সঙ্গে এই জায়গাটার সমালোচনা করতে হয়, বৈষম্য প্রভূত হয়েছে, এইটাও এই সরকারের একটা বড় অর্জন বলা যায়। বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন দানা বেঁধেছিল, ওইটা যেন একটু নজরে মানুষ সরকার রাখবার চেষ্টা করে, সেটাই আপনি বলতে চাইছেন? যে এটা হ্যাঁ চাইছি, কিন্তু সরকার তো আবার মাঝে মধ্যে পারে না, মাঝে মধ্যে পারে। এইবার সরকার তো নিজেকে নিজে উপলব্ধি করতে পারছে, কারা তার সাথে আছে কারা তার নাই। হ্যাঁ, সরকার লাস্টে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবার বেশি যাওয়া ভর করলেও যে কি ক্ষতি হয়, এটা নিশ্চয়ই বিজ্ঞ রাজনীতিবিদরা বুঝেন। আমাদের এখানে এখন যারাই রাজনীতি করছেন অনেক প্রবীণ মানুষ, তারা অনেক প্রবীণ রাজনীতিক। আমি নিশ্চয়ই তাদের এই উপলব্ধিকে বলবো যে একটু নতুন করে একটু শান দেওয়ার। ওই যে আপনি একটু আগে বললেন দেশ আমাদের, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, এবং বুকের গভীরে যদি দেশকে লালন করি তাহলে বোধ করি কোনো সমস্যা থাকা উচিত না। আরেকটি বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করবেন যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। আমরা বোধহয় সেরকম একটা ভুল করেছি, এখনো যে করছি না তা না, এই জন্যই বলছি বারবার সংযম, সহনশীলতা কতটুকু প্রদর্শন করব। অনেক ধন্যবাদ। এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন।
প্রায়ই এই কথাটি বলি, দেশ তো আমাদের, বুকের গভীরে দেশকে লালন করবার জন্য যে শক্তিটা, সেই শক্তিটা দরকার, সেই মমতাটা দরকার। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।